এবং সাউন্ড জি স্যার, ক্লিয়ার। তুমি না আসলে কেউ বলতো না তো, মানে একজন স্টুডেন্টকে জন্য পড়াচ্ছি। একটু দেখো, এখন আমরা তৃতীয় নম্বর টাইটেশনটা করব। থার্ড টাইটেশনে জয়েন করব। এটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বরটা। তীব্র খাত দ্বারা দুর্বল অ্যাসিডের টাইটেশনের কি তোমার লেখচিত্র। তবে আমরা এই টাইটেল দ্বারা আসলে আমরা কি বুঝি? আমরা কাকে টাইটেশন করতে যাচ্ছি? অ্যাসিডকে। যাকে টাইটেশন করব তার ঘনমাত্রা আমার অজানা, তাহলে এটা হচ্ছে কি অজানা ঘনমাত্রা। এই কথাগুলো একটু মনে রাখবা, এটা হচ্ছে অজানা ঘনমাত্রা আর এটা হচ্ছে জানা ঘনমাত্রা। এখন যেটা অজানা ঘনমাত্রা দ্রবণ সেটাকে সাধারণত আমরা কোথায় রাখি? কনিক্যাল ফ্লাক্সে। এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। আর জানা ঘনমাত্রা যেটা দ্রবণ সেটাকে আমরা কোথায় রাখি? এটাকে রাখা হয় কোথায়? তোমার বুলেটে। এখন আমরা যদি এটার উদাহরণ দিই, যেমন 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আমরা দুর্বল অ্যাসিড হিসেবে আমরা ধরে নিলাম, এখানে আমরা একটা অ্যাসিড ধরলাম ইথানোয়িক অ্যাসিডের, এটা টাইট্রেশন করে এটার ঘনমাত্রা আমরা 0.1 মোলার। এটা কি তোমার টাইট্রেশন। এটা যদি আমরা করতে চাই, আমরা এখানে যে ঘনমাত্রাটা এখানে বের করলাম, মাঝখানে কি অ্যাড হয় না নাকি? এখানে একটু দেখো, আমরা এই যে 0.1 মোলার এটা কিন্তু ছিল না, এই 0.1 মোলারটা ছিল না, আমরা এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা টাইট্রেশন করে এই ঘনমাত্রাটা আমরা বের করে আনছি। এই টাইট্রেশন করে ঘনমাত্রা নির্ণয় করা হয়েছে। এটা কি নির্ণয় করা হয়েছে। এখন যে জিনিসটা হচ্ছে, আমরা এর আগেও বলছি, আমরা যখন লেখচিত্র আঁকতে হবে তখন আমাদের টাইট্রেশন করে তার ঘনমাত্রা বের করতে হবে। ঘনমাত্রা যদি বের করতে পারি তাহলে আমরা কি পিএইচ এর মানও আমরা বের করতে পারবো। আমাদের টাইট্রেশনের লেখচিত্র অঙ্কন করার জন্য 5টা পিএইচ এর মান আমার জানতে হবে। তো প্রথমটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের, এটা কি তোমার পিএইচ। আমি যদি এটার পিএইচ যদি নির্ণয় করতে চাই, আমার পিএইচ এর ফর্মুলা এখান থেকে তো পিএইচ পাবো না, যেহেতু এটা ক্ষার, ক্ষার থেকে অলওয়েজ আসবে কি ওএইচ মাইনাস, এটা যেহেতু শক্তিশালী ক্ষার তাহলে আমার ফর্মুলা হবে কি পিওএইচ ইকুয়াল টু, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে আগে একটু ভেঙে দেখাই, এটা সোডিয়াম আয়ন আর ওএইচ মাইনাস আয়ন। আমরা ইনিশিয়াল অবস্থায় ক্ষারের পিএইচ বের করব, ইনিশিয়াল অবস্থায় আমরা কি অ্যাসিডের পিএইচটা আমরা বের করে নেব। এই দুটো কিন্তু হচ্ছে পিএইচ এর বিস্তার, এখান থেকে দুটো আসবে আর কোষম বিন্দুতে আমাদের পিএইচ এর মাত্রা আসবে। তাহলে এখানে একটু দেখো, এটার ঘনমাত্রা যদি 0.1 মোলার হয় তাহলে এটার ঘনমাত্রা 0.1 আর এটার ঘনমাত্রা কত? 0.1।
তাহলে আমরা এখান থেকে পিওএইচ এর মান নিলাম, এটা পিওএইচ এর মান যদি আমরা বসাই তাহলে এটা মাইনাস লগ অফ ওএইচ মাইনাস এটা 0.1, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হয় 1। আর এখান থেকে আমরা পিএইচ এর মান নির্ণয় করতে চাই, পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস কি পিওএইচ, এটা 14 মাইনাস 1 ইকুয়াল টু কত হবে 30। এখান থেকে আমরা 13 এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাবো। হ্যাঁ, এতটুকু উঠাই না। এই পর্যন্ত তো কারো কোনো ডাউট নেই আছে? না স্যার। এখন একটু দেখো, এখানে আমাদের ইথানোয়িক অ্যাসিড হচ্ছে দুর্বল। ইথানোয়িক অ্যাসিড যদি দুর্বল হয় তাহলে এখানে ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে এটা হচ্ছে 0.1 মোলার, এটা ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে আমার পিএইচ এর ফর্মুলা কোনটা হবে? 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে আমার কিসের এক্সিডেন্ট? বলো এটার জন্য আমরা পিএইচ এর মানটা ফর্মুলা কি অ্যাপ্লাই করব? এটার জন্য পিএইচ এর ফর্মুলা কি অ্যাপ্লাই করব? 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিডের জন্য পিএইচ এর ফর্মুলাটা কি হবে? কথা বলতে হবে তো ভাই। স্যার ওই যে মাইনাস লগ অফ রুট ওভার কে এ ইনটু সি। তাহলে ইথানোয়িক অ্যাসিডের কে এর ভ্যালুটা তোমাকে মুখস্থ করতে বলছি। এখানে H প্লাস এর ভ্যালুটা হবে কি আলফা সি, আর আলফা সি ইকুয়াল টু কি হবে রুট ওভার কে এস, এটা হবে। তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে? এটা হবে তোমার কি পিএইচ ইকুয়াল টু কি হবে মাইনাস লগ অফ রুট ওভার কি হবে কে এস, এটা হবে তোমার পিএইচ এর ফর্মুলা। তাহলে আমরা কে এর ভ্যালুটা কত? ইথানোয়িক অ্যাসিডের কে এর ভ্যালুটা ভাই কত বলো তো? কে বলতে পারে ইথানোয়িক অ্যাসিডের কে এর ভ্যালুটা? স্যার ওই যে 1.8 ইনটু 10 ইনভার্স 5। রাইট, এটার ক্যালকুলেশন করে ফেলো। এটার ক্যালকুলেশন কত আসে? 1.8 10 ইনভার্স 5 এখানে বসাও, বসায় এটার ক্যালকুলেশনটা করো। স্যার 2.87। এটা আসে কত? 2.87। এখানে একটু দেখো, এটা সি এর মানটা তাহলে এখানে বসাই দাও। তোমার আগের পড়া পড়তে হবে, তাহলে কিন্তু এই পড়া কিন্তু তুমি কিছুই বুঝবে না। আমি তাহলে ফার্স্ট নিয়ে যাচ্ছি। কে এর মান আমরা জানি 1.8 ইনটু 10 ইনভার্স 5, এটা হচ্ছে 1.8 ইনটু 10 ইনভার্স 5, আর সি এর মানটা হচ্ছে কত 0.1। তাহলে এখান থেকে পিএইচ এর মানটা হবে, এখান থেকে পিএইচ এর মানটা হবে 2.87, তাই তো? তাহলে এখানে আমরা বিক্রিয়াটা কি পাই? এটা হচ্ছে বিক্রিয়া। আমাদের প্রথম বিন্দুতে পিএইচ এর মানটা 7 হবে, 7 এর চেয়ে বেশি হবে নাকি 7 এর চেয়ে কম হবে সেটা একটু দেখে আসি বিক্রিয়া দিয়ে। এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর এটা। তাহলে এখানে কি হবে? এটা প্লাস এটা মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, এখানে কি হবে ঋণাত্মককে ধরবে, এটা ধনাত্মক আর ঋণাত্মক কি হবে এখান থেকে তোমার
পানি হয়ে যাবে। তাহলে এটা কি শক্তিশালী লবণ, আর এটা কি হবে পানি। এই পানি কি করবে লবণকে ভেঙে ফেলবে। পানি যদি লবণকে যদি ভেঙে ফেলে তাহলে পানি দুটো অংশ H প্লাস আর OH মাইনাস, তাহলে এটা মাইনাস আর প্লাস, এটা এখানে H প্লাস হবে, CH3C ডাবল H, এটা দুর্বল এসিড, এটা প্রায় অবিয়োজিত থাকবে, এটা প্রায় অবিয়োজিত বা সামান্য বিয়োজিত হবে, যেটাই বলো না। আর এখানে হবে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা শক্তিশালী ক্ষার, এই কারণে এটা কি হবে বিয়োজিত অবস্থায়, এটা বিয়োজিত, কারণ এটা কি শক্তিশালী। আর এটার কারণটা কি তোমার, এটার কারণটা কি, এটা কি তোমার দুর্বল। বলে তাদের জলীয় দ্রবণটা কত হবে, তাদের এই টোটাল মিক্সচারের দ্রবণটা কি অ্যাসিডীয় হবে নাকি ক্ষারীয় হবে, এটা কি অ্যাসিডীয় হবে নাকি ক্ষারীয় হবে, ক্ষারীয় হবে, কারণ এটা তো অবিয়োজিত অবস্থায় থাকবে, এটা ক্ষারীয়, ওই বেশি পরিমাণ পাত্রে থাকবে, ফলে এটা কি হবে। আমরা যখন প্রসম বিন্দুতে কনসিডার করব, এই ধরনের টাইট্রেশনে যখন প্রসম বিন্দু হয়, প্রসম বিন্দু নিরপেক্ষ হয়, কিন্তু লবণটা যদি নিরপেক্ষ হয় তাহলে ওই দ্রবণটাও নিরপেক্ষ হয়, pH 7। লবণটা যদি অ্যাসিডীয় হয় তখন pH এর মানটা তোমার কি 7 এর চেয়ে কম হয়, আর লবণটা যদি ক্ষারীয় হয় তখন pH এর মানটা 7 এর চেয়ে বেশি হয়। এই ধরনের টাইট্রেশনে আমাদের নিরপেক্ষ বিন্দু বা প্রসম বিন্দুতে pH এর মানটা আমরা 7 এর চেয়ে বেশি পাবো। 7 এর চেয়ে এক্স্যাক্টলি আমরা কত বেশি পাবো সেই মানটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমরা এই ধরনের টাইট্রেশনে আমরা কি বলতে পারি, বা একবারে উল্লেখ করে যদি দিই, তীব্র ক্ষার ও দুর্বল অ্যাসিডের টাইট্রেশনে এটা টাইট্রেশনে প্রসম বিন্দুতে উৎপন্ন লবণের প্রকৃতি, এটা উৎপন্ন লবণের প্রকৃতি তোমার কি হবে ক্ষারীয় হবে, ক্ষারীয়। এজন্য প্রসম বিন্দুতে তোমার দেখা যায় তো ভিডিও, বলা হলে বলবা। এজন্য প্রসম বিন্দুতে pH এর মান 7 এর চেয়ে বেশি হবে, এটা 7 এর চেয়ে বেশি হবে। এখন আমরা প্রসম বিন্দুতে pH এর মান নির্ণয় করব, এটার মানটা কত। দেখো প্রসম বিন্দুতে pH এর মান কি তোমার নির্ণয়, এই মানটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাকে কি জানতে হবে, সি এর ঘনমাত্রা, লবণের ঘনমাত্রা জানতে হবে। আমাদের বিক্রিয়াটা একটু দেখি, বিক্রিয়া কি সোডিয়াম হাইড্রোক্সাইড আগে ইথানয়িক অ্যাসিড, এটা সোডিয়াম ইথানয়েড, আর এটা কি তোমার পানি। আমরা যদি একটা টাইট্রেশনের চিত্রটা যদি এখানে আঁকি তাহলে আমাদের টাইট্রেশনের চিত্র অনুসারে বলো বুলেটে কে থাকবে, বলো বুলেটে কে থাকবে, স্যার বুয়েটে ক্ষার থাকবে, বুলেটে ক্ষার থাকবে। এটা হচ্ছে টোটাল চিত্র। তাহলে এখানে আমাদের হেনরিলা এখানে এটা দুইটা আইডি দিয়ে অ্যাড হচ্ছে, এখানে তোমার ক্ষার থাকবে আর এখানে তোমার অ্যাসিড থাকবে আর নির্দেশক এখানে থাকবে। তাহলে এটা হচ্ছে কি আমার প্রমাণ দ্রবণ 0.1 মোলার কি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা pH এর ভ্যালুটা আমরা নির্ণয় করে আসছি 30।
এটা কি আমাদের 0.1 মোলার কি আমাদের ইথানোয়িক অ্যাসিড, এটা কি ইথানোয়িক অ্যাসিড। আমরা এখানে মনে করো 20 ml, এই ধরনের পিএইচ এর মানটা আমরা ক্যালকুলেশন করছি 2.87, এটা আমরা ক্যালকুলেশন করছি। এটা হচ্ছে এখন যে জিনিসটা হচ্ছে আমরা যদি এখানে 20 ml নিই, দেখা যায় তো বোর্ড নাকি, এটা আমরা এই স্ট্যান্ডটা কেটে দিই তাহলে জিনিসটা স্পষ্ট দেখা যাবে, তাহলে জিনিসটা স্পষ্ট দেখা যাবে। এটা হচ্ছে 20 ml। এখন আমরা যদি মনে করো 20 ml যদি দ্রবণটা নিই, হ্যাঁ, তাই 20 ml যদি দ্রবণটা নেওয়া হয় তাহলে এটার স্টোইকিওমেট্রিক কোএফিসিয়েন্ট কি বলে, এটা সমতলগত বিক্রিয়া এদের মোল সংখ্যাটাই তো হবে স্টোইকিওমেট্রিক কোএফিসিয়েন্ট। তাহলে এটা 1 মোল, এটা 1 মোল, এটা 1 মোল আর এটা 1 মোল, অর্থাৎ এটার 1 মোল 1 মোলকে নিউট্রালাইজ করবে। তাহলে আমাদের কুসুম বিন্দুতে যদি আসতে হয়, কুসুম বিন্দুতে মোল সংখ্যা এটা যদি আসতে হয়, তুমি যদি দেখো মোল সংখ্যা মানে কি n = v * c। তাহলে এটা যদি 20 ml যদি রাখি তাহলে এখানে আমার অ্যাড করতে হবে কত 20 ml। তাহলে এটা যদি মোল সংখ্যা যদি কনভার্ট করি এখানে তাহলে 20 * 10⁻³ এটা হচ্ছে আয়তন, আর ঘনমাত্রা কত 0.1, এটা হচ্ছে ঘনমাত্রা। এটাও ঠিক একই রকম 20 * 10⁻³ কত 0.1, এটা হচ্ছে এত মোল এত মোল। এখন এটা কি বিক্রিয়া করে, এটা কি তোমার বিক্রিয়া করে, তো বিক্রিয়া করে কত তোমার, এটা যদি 1 মোল 1 মোলের সাথে বিক্রিয়া 20 এর সাথে বিক্রিয়া করবে, এটা এই পরিমাণ তোমার বিক্রিয়া করবে। এটা কি এই পরিমাণ, তাহলে এটার পরিমাণটা কি হবে, একটা একটা বিক্রিয়া করলে তোমার একটা উৎপন্ন হবে, 20 বিক্রিয়া করলে এটা 20 উৎপন্ন হবে। তুমি যদি গত ক্লাসটা যদি করে থাকো তাহলে এই হিসাব আমাদের ডাউট হওয়ার কোনো কথা না। আমরা প্রসঙ্গিততে এই পরিমাণ আছে কনিক্যাল ফ্লাক্স, এই পরিমাণে বিক্রিয়া করে তাহলে পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে না, এসিডও থাকবে না, থাকবে কি লবণ। তাহলে আমরা এখানে বিক্রিয়া শেষে কনিক্যাল ফ্লাক্সে কি থাকে, এটা হচ্ছে বিক্রিয়া শেষে থাকে, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 0। তাহলে এটা থাকে কত 20 ইনটু কত 10⁻³ ইনটু কত 0.1 এত। আর এটা থাকে কত 20, এটা লবণ নিয়ে আমাদের কোনো দিয়ে কাজ নাই, লবণ। তাহলে এটা কার মান, তোমার লবণের কি মোল সংখ্যা। আমরা এটা কেন ক্যালকুলেশন করছি, কারণ প্রসম বিন্দুতে আমাকে যদি তোমার পিএইচ এর মান নির্ণয় করতে হয় তাহলে ওই ফর্মুলায় লগ সি আছে, ওই সি মানে লবণের ঘনমাত্রা, ওই ঘনমাত্রা জানতে হবে। আমরা প্রসম বিন্দুতে এই পাত্রে কি পরিমাণ কত মোল লবণ আছে এটা আমরা জানি, তাহলে তাহলে আমরা কি ঘনমাত্রা বের করতে পারবো, পারবো। কারণ আমরা জানি কি মোল সংখ্যাকে টোটাল আয়তন দ্বারা ভাগ করতে হবে। এখানে তোমার কি টোটাল আয়তন কত আসছে, কত 20, আরো 20 যদি অ্যাড করি তাহলে টোটাল আয়তন হবে কত 40। তাহলে এই মোল সংখ্যাকে 40 দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে লবণের কি পাবো, আমরা ঘনমাত্রা পেয়ে যাব। দেখো আপাতত এই পর্যন্ত কারো কোনো অবজারভেশন আছে কিনা, এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা, অন্যদের কারো কোনো ডাউট আছে এই পর্যন্ত? ভাই কথা বলতে হবে তো। না স্যার। তুমি তো দেখো আমরা এখানে একটু দেখো, তাহলে এখানে মিশ্রণে কনিক্যাল ফ্লাক্সে মিশ্রণের মোট আয়তন, এটা মোট আয়তন ভি মিটার। তাহলে আমরা 20 + 20 এটাকে আমরা লিটারে কনভার্ট করে নেব। তাহলে লিটারে যদি কনভার্ট করি তাহলে এটা কি হবে 10 ইনভার্স কত 3 এত লিটার। তাহলে 40 ইনটু কত 10 ইনভার্স 3। তাহলে আমরা জানি, তাহলে এখানে সি ইকুয়াল টু, এখন
এটা লবণের ঘনমাত্রা ইকুয়াল টু হবে কি এই পাত্রে লবণের মোল সংখ্যা ডিভাইডেড বাই মিক্সচারের কি তোমার আয়তন। এটা হচ্ছে মিক্সচার। তাহলে লবণের মোল সংখ্যাটা কি আসে একটু দেখো। লবণের মোল সংখ্যা এখানে বের করছি 20 * 10 ইনভার্স 3 * 0.1 আর মিক্সচারের টোটাল আয়তন 40 * 10 ইনভার্স 3। দেখো লবণের ঘনমাত্রা কত বের হয়। কত বের হচ্ছে দেখো তো লবণের ঘনমাত্রা So 0.05. এটা হচ্ছে 0.05 এত। তাহলে আমরা এই ধরনের টাইট্রেশনে আমরা জানি কি আমরা জানি প্রসব বিন্দুতে পিএইচ এর ভ্যালু কত সূত্রটা কি এটা কি দুর্বল অ্যাসিড নাকি দুর্বল ক্ষারে দুর্বল ক্ষারে তাহলে দুর্বল ক্ষারে যদি থাকে তাহলে ফর্মুলায় কি পিকে আসবে নাকি পিকেবি আসবে So এটা তো দুর্বল অ্যাসিডের তাই দুর্বল অ্যাসিড তাই দুর্বল অ্যাসিড হলে ফর্মুলায় কি আসবে পিকে আসবে নাকি পিকেবি পিকে এ আসবে। তাহলে তাহলে এটা কি অ্যাসিডের জন্য কি প্লাস হবে নাকি মাইনাস হবে প্লাস হবে। এটা প্লাস আর এটা কি প্লাস তাহলে এটা কি লস আমরা পিকেডব্লিউ ক্যালকুলেশন করে আসছি 14 এর আগের হিসাব kw = 1 * 10 ইনভার্স 14 ওখান থেকে pkw ক্যালকুলেশন করলে 14 আসে k এর মান আমরা জানি 1.8 ইনটু কত 10 ইনভার্স কত 5 তাহলে pk এর মান কত log of k তাহলে log of 1.8 ইনটু কত 10 ইনভার্স 5 এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসে দেখো তো pk এর এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসে 4.74. হ্যাঁ 4.74. 4.7 কত 4 পয়েন্ট কত 7 4 পয়েন্ট কত 70 4. 7 4 তাহলে এখানে একটু দেখো হাফ সি এর মান আমরা জানি 0.05 তাহলে এটা কি হাফ পিকেডব্লিউ ইকুয়াল টু 14 প্লাস এটা কি 4.74 এটা লগ এটা কি আমি সি সি এর মান হচ্ছে কত 0.05 তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো কত আসে পিএইচ এর মান 8.72. 8 পয়েন্ট কত 7 পিএইচ এর মান হচ্ছে 8 তাহলে এই ধরনের টাইট্রেশনে প্রসব বিন্দুতে পিএইচ এর মান কত হবে 8 পয়েন্ট কত হবে 7 কথা কি বুঝছো কিনা এই ধরনের টাইট্রেশনে আমাদের পিএইচ এর মানটা কত হবে 8 পয়েন্ট কত হবে 7 এর আগেরটা কিন্তু ছিল 5.28 এই ধরনের একটা বেরো ওকে আমরা একটু এখন বলো আমাদের কি করব এখন এই দুই দিন শেখানোর পর এখন বলো কি করব আমরা বলো আমাদের কি জানা উচিত
আমাদের 5টা মানে 3টা মান বের করছি, আর 2টা মান দরকার। বলো কোন 2টা মান? কথা বলো না কেন? কোন 2টা মান দরকার? আরে ভাই কথা বলতে হবে তো। আমি যে পিএইচ এর টাইটেশনের জন্য আমার 5টা ভ্যালু বলছি, বারবার বলছি এই কথা। এটার আদি অবস্থায় আমরা পিএইচ এর মান, এটার আদি অবস্থায় পিএইচ এর মান, প্রথম বিন্দুতে পিএইচ এর মান, এই 3টা আর 2টা মান কোন 2টা মান? কোন বিন্দুতে মান? বলবো যে স্যার মনে আছে, না বলবো মনে নাই। তুমি যদি কথা না বলো তাহলে আমি কার সাথে পড়াবো? কাকে পড়াবো কিভাবে বলো? তোমরা কি কানেক্ট আসছো নাকি নাই? জি স্যার আছে। আর হচ্ছে পিএইচ এর বিস্তার, এটা হচ্ছে পিএইচ এর সীমা নির্ণয়। কখন এটা জাম্প করবে? সীমা নির্ণয় যদি করতে হয় তাহলে একটু দেখো, এটা একটু ক্যালকুলেশন আছে আলাদা। আমরা যদি এটা থেকে যদি সীমা যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের একটু দর্পণটা একটু দেখো। এটা হচ্ছে ইথানয়িক অ্যাসিড। আগে একটু বোঝার ট্রাই করো। আমাদের কলমে কলমে কি কি জিনিসগুলো থাকবে। এখানে 20 ml আছে। এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি CH3 C ডাবল কি Na, আর এটা পানি। আমি কলমে কি রাখবো? আমি ড্রপ ওয়াইজ 1 ml যোগ করলাম। এটা যদি 1 ml যোগ করে তাহলে এটা থাকে কত ml? 19 ml। কারো কি ডাউট আছে? আমার 20 ml এটা কনিক্যাল ফ্লাক্সে আছে, আমি 1 ml এটা অ্যাড করছি। যদি আরো যদি কি করে তাহলে এটা বিক্রিয়া করে 1 ml 1 ml। কথা বলতে হবে, মানে স্টুপিডের মতো পড়াচ্ছি। কথা কি বুঝছো কিনা? এভাবে স্টুডেন্ট পড়ানো যায় না, এভাবে স্টুডেন্ট পড়ানো যায় না। এটা যদি 20 ml আছে আর এখানে আমি অ্যাড করছি 1 ml, তাহলে বিক্রিয়া হবে 1 ml 1 ml। তুমি কথা না বলে আমি কার সাথে করাবো? তাহলে এটা হবে কত? 1 ml। তাহলে এখানে থাকবে কত? 20, বিক্রিয়া করে কত? 1, থাকে কত? 19। আর এটা থাকে কত? 0, আর এটা থাকে কত? 1 ml। তাহলে এই পাত্রে থাকে ইথানয়িক অ্যাসিড, আর এই পাত্রে থাকে কি বলতো? লবণ। এই ইথানয়িক অ্যাসিড আর এই লবণ এর সমন্বয়ে কি তৈরি হবে? বাফার দ্রবণ তৈরি হবে। তুমি যদি বাফার দ্রবণ যদি অলরেডি ওখান থেকে যদি দেখো, শুধু এমসিপিসি স্টুডেন্ট বাদে অন্য স্টুডেন্টদের বাফার দ্রবণ এই চ্যাপ্টার খুব ভালোভাবে দেখাই দিচ্ছে। আর এমসিপিসি স্টুডেন্টদের তো রেকর্ডেড লেকচার দিচ্ছে, অনেক ভালো লেকচার আছে ওইখানে। তাহলে ইথানয়িক অ্যাসিড আর সোডিয়াম ইথানয়েড এটার সমন্বয়ে কি হবে? বাফার দ্রবণ। আমরা এর আগে যে পিএইচ নির্ণয়ের যে ফর্মুলা অ্যাপ্লাই করছি ওই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না। আমরা বাফার দ্রবণের ফর্মুলা অ্যাপ্লাই করছি কি? দুর্বল অ্যাসিডের জন্য pH pK log। আমরা কি লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই কি? অ্যাসিডের ঘনমাত্রা। এটা লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিড। এরপর এই লাইনটাকে আমরা এটা করে মডিফাই করে আমরা কি করছি? আয়তন আয়তন ঘনমাত্রা মানে কি বোঝানো হয়েছিল? মোল সংখ্যা বাই আয়তন। এটাও কি মোল সংখ্যা বাই আয়তন? দুটোর আয়তন সমান, আয়তন আয়তন কাটা। আমরা গত ক্লাসে আমরা এটা দেখাইছি। তাহলে এটার ক্ষেত্রে হবে কি? এটার মোল সংখ্যা ডিভাইডেড বাই কি হবে? অ্যাসিডের কি তোমার মোল সংখ্যা। তখন এই ফর্মুলাটাকে এভাবে আমরা দাঁড় করাইছিলাম। ফর্মুলাটাকে এভাবে আমরা দাঁড় করাইছিলাম। হ্যাঁ, এভাবে। এটা হচ্ছে বাফার দ্রবণের ফর্মুলা, মেইন ফর্মুলা। ঘনমাত্রা মানে হচ্ছে কি? মোল সংখ্যা বাই আয়তন। এই দুটোর ক্ষেত্রে আয়তন সমান, আয়তন আয়তন যদি কাটাকাটি যায় তাহলে দুটোর কি হবে? মোল সংখ্যা হবে। তখন ফর্মুলা দাঁড়ায় pH pK log, লবণের মোল সংখ্যা ডিভাইডেড বাই কি? অ্যাসিডের মোল সংখ্যা। তাহলে আমাদের কলামের প্যাটার্নটা হবে এই প্যাটার্নে। আমাদের কলামের প্যাটার্নটা হবে কি? ঠিক এভাবে। তোমরা কি আমার কথা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? বুঝেছি।
এটা হচ্ছে বুরেট হতে যকৃত সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন। হ্যাঁ, এটা হবে কনিক্যাল ফ্লাক্সে, এটা আগের মতো না, কনিক্যাল ফ্লাক্সে অবশিষ্ট আমাদের কি ইথানোয়িক অ্যাসিডের কি মোল সংখ্যা। আমার দরকার কি লবণের মোল সংখ্যা ডিভাইডেড বাই কি বলতো অ্যাসিডের মোল সংখ্যা। তারপরেরটা হচ্ছে কি কনিক্যাল ফ্লাক্সে অবশিষ্ট CH3COON এর মোল সংখ্যা, লবণের মোল সংখ্যা। এটা তো কনিক্যাল ফ্লাক্সে তো না, এখানে কি কনিক্যাল ফ্লাক্সে উৎপন্ন লবণের, কনিক্যাল ফ্লাক্সে উৎপন্ন লবণ হিসেবে কে আছে, লবণের ব্র্যাকেটে লিখে দিই CH3COON এর মোল সংখ্যা। এটা হচ্ছে এটা। তারপর আমরা পিএইচ বের করব কিভাবে, পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ। আমরা লবণের মোল সংখ্যা ডিভাইডেড বাই আমরা কি করব অ্যাসিডের মোল সংখ্যা। এই হচ্ছে এটা। কারণ এখানে প্রত্যেকটা ক্ষেত্রে বসাবো, যখন আমাদের জিরো তখন কনিক্যাল ফ্লাক্সে কত আছে 20। যখন আমি এক ফোঁটাও আমরা কি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি না, এক ফোঁটাও এখানে অ্যাড করা হয় না, তখন কি আমরা শুধু এই কনিক্যাল ফ্লাক্স ইথানোয়িক অ্যাসিডের কি পিএইচ নির্ণয় করছিলাম, যেটা 2.87 বের হয়েছিল, করা হয়েছিল কিনা, কথা বলে না কেন বাচ্চারা? একবার বলবেন। আমরা যখন এক ফোঁটা বুলেট হতে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে অ্যাড করি নাই, যুক্ত করি নাই কনিক্যাল ফ্লাক্সে, শুধু কনিক্যাল ফ্লাক্স ইথানোয়িক অ্যাসিড আছে, শুধু ইথানোয়িক অ্যাসিডের কি দ্রবণের কি পিএইচ আমরা কি নির্ণয় করছিলাম 2.87, জি স্যার করেছিলাম। তখন এটার পিএইচ কত 2.87। দেখো আমরা যদি 1 ml যদি যোগ করি, এটা যদি 1 ml যদি যোগ করি, এখানে আছে 20 ml, 1 ml যোগ করলে সেটা বিক্রিয়া করার পর এখানে কত ml থাকবে, কত ml থাকবে? 19 ml থাকবে। আমি তো ভাই মোল সংখ্যা চাই নাকি, আমি কি চাচ্ছি মোল সংখ্যা, এটা কি মোল সংখ্যা নাকি আয়তন? আয়তন। আমার এটার মোল সংখ্যা যদি আমি কনভার্ট করতে চাই তাহলে এটা কি 20 ছিল, তাহলে এটার মোল সংখ্যা কত হবে 10 ইনভার্স 3 তার ঘনমাত্রা দ্বারা গুণ করো, আর এখানে থাকবে কি 19 ইনটু 10 ইনভার্স 3 এটা আয়তন তার ঘনমাত্রা দ্বারা গুণ করো। বিক্রিয়া করে কত তোমার কি 1 ml, 1 ml বিক্রিয়া করতেছে, এটার 1 ml যদি যোগ করো 1 ml বিক্রিয়া করে, তাহলে লবণ উৎপন্ন হবে কয় ml, 19 ml নাকি 1 ml উৎপন্ন হবে? তুমি যোগ করছো সোডিয়াম হাইড্রোক্সাইড 1 ml, এখানে ইথানোয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া হবে 1 ml, তাহলে লবণ উৎপন্ন হবে কত ml? 1 ml। 1 ml। তাই 1 ml কে আমি যদি তোমার মোল সংখ্যায় নিই, তাহলে ml কে মোল সংখ্যায় 10 ইনভার্স 3, আর এখানে তার সাথে ছিল কত 0.1, এটা কি এত মোল? কার কোনো ডাউট আছে কিনা, এতটুকু ডাউট আছে কিনা? না বুঝলে না স্যার। যদি না বুঝো আবার বুঝাবো, আর যদি বুঝে থাকো রেসপন্স করো যে বুঝছো কিনা। সবাই কি বুঝছো নাকি বুঝো না?
স্যার। ওকে, এই মানটা, এই মূল সংখ্যা আর এই মূল সংখ্যা, এখানে এটা হচ্ছে লবণের মূল সংখ্যা, এটা হচ্ছে এসিডের মূল, এখানে বসাই দাও। পিকে এর একটা স্ট্যান্ডার্ড ভ্যালু কি আমরা জানি কি জানি না? 4.72 না কত জানি বলছিলাম, জানি কি না? এখানে বসাই দেওয়ার পর এই পিকে এর ভ্যালুটা এখানে বসাও, 4.72 যোগ করে দেখো তো পিএইচ এর মান কত হবে। কত আসে? নানজিবা বাদে কি আর কোন স্টুডেন্ট নাই, না ক্যালকুলেশনটা ওর করতে হবে? তাহলে কিভাবে করব? So কত আসে? 3.46 আসে। কত? 3.46। 3.46। ওটা ঠিক আছে কিনা একদিন চেক করো তো। এটা কি 3.46 আসে? এটা কি 3.6446 আসে নাকি ভিন্ন আসে? হ্যাঁ, জি স্যার 3.46। এটা হবে, আমি 2 ml যোগ করলাম। 2 ml যদি যোগ করো তাহলে এখানে কত আছে? 20। 2 ml যোগ করো তাহলে কত ml থাকবে? 18। 18 ইনটু 10 ইনভার্স 3 ইনটু 0.1, তাহলে এখানে হবে কত? এটা 2 ml করে যদি বিক্রিয়া হয়, এটা 2 ml করে যদি বিক্রিয়া হয়, এটা পানি। এটা যদি 2 ml করে বিক্রিয়া করে তাহলে এই লবণ উৎপন্ন হবে কত? 2 ml। ml টাকে মোলে কনভার্ট করো, মোলে কনভার্ট করলে এটা হয়। তাহলে ক্যালকুলেশন করো, এই লবণের মোল সংখ্যা আর এসিডের মোল সংখ্যা অনুপাত বসাও, কত আসে? 3.786। 3 পয়েন্ট কত? 786। আমি এখানে 5 ml যোগ করো, তাহলে এখানে কত ml থাকে? এসিড 5 ml যদি যোগ করো, এসিড কত ml থাকে? 15 ml। 15। এটাকে তুমি মোলে কনভার্ট করো, 10 ইনভার্স 6, এটা 0.1। 5 ml দিলে 5 ml বিক্রিয়া করবে, এটা 5 ইনটু 10 ইনভার্স 3 ইনটু 0.1 বসাও, কত আসে? 4.26। 4.26। এটা মনে করো 10 ml যোগ করো, তাহলে এটা থাকবে 10, এটা 0.1, তাহলে এটা বিক্রিয়া করবে 10, এটা লবণও থাকবে এত। বলো এটা কত আসবে পিএইচ এর মান? 4.74। 4.7। ধীরে ধীরে বাড়ছে, আমরা 19.9 তে যাও। এটা যদি 19.9 হয় তাহলে এটা থাকবে কত? 0.1। তাহলে এটাকে তুমি লিটারে নাও, তারপর এটাকে মোলে নাও। তাহলে 19.9 যদি যোগ করো বুলেট হতে, তাহলে এটা 19.9 উৎপন্ন হবে। এটাকে লিটারে নাও, তারপর ঘনমাত্রা দ্বারা গুণ করে মোলে নাও, কত আসে?
কত আসে? 7.038. 7.038। এখন দেখো আমরা 20 ml এক ফোঁটা 0.1, এখান থেকে 10 থেকে 19 কিন্তু অনেক এগো, সেটা যে পরিমাণ বাড়ে দেখো 0.1 এ অ্যাড করো 0.1, মানে 20 ml মানে কি এটা আর এটার মধ্যে ডিফারেন্স কত? 0.1। এখানে তারপরে যদি আমি 0.1 যদি অ্যাড করি 19.9 এর পর যদি 0.1 ml অ্যাড করি তখন হয়ে যায় কি 20 ml। 20 ml যদি হয় তখন এটা পাত্রে থাকবে কত? 0। তখন এই জিনিসটা কোন বিন্দু হয়ে যাবে? প্রশম বিন্দু কিনা? আমরা প্রশম বিন্দুতে কি পিএইচ এর মান নির্ণয় করে আসছি? প্রশম বিন্দুতে জি স্যার, কত আসছে? 8.72. দেখো মানে এখান থেকে বেশি বুঝাচ্ছে, 15 ml যোগ করো দেখো 5.22 সামথিং আসবে, কিন্তু এখান থেকে তুমি 9.9 ml যোগ করার পরে এরকম আসতেছে, বাট আর এখানে আসতেছে কি 0.1 অ্যাড করা যাবে। তোমার এদিক থেকে দেখলে হবে না, এদিক থেকেও দেখতে হবে তুমি কি পরিমাণ অ্যাড করছো, কি পরিমাণ পরিবর্তন হচ্ছে। এখানে 0.1 অ্যাড করলে তোমার কি এটার মান কি হচ্ছে? অনেক বেড়ে যাচ্ছে 0.1, হ্যাঁ প্রায় 1 পয়েন্ট তোমার কি 6 বা 7 এরকম বেড়ে যাচ্ছে। ওকে, আমি যদি 20.1 যদি অ্যাড করি, এটা তো প্রশম বিন্দু, এটা কি প্রশম বিন্দু। আমি যদি 20.1 যদি অ্যাড করি, 20.1 তাহলে এখানে থাকবে কি অ্যাসিড না ক্ষার? একটা ক্ষার থাকবে। তাহলে এটা যদি ক্ষার থাকে 0.1 10 ইনভার্স ইনটু কত? 0.1, এটা কি থাকবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটার কি আমরা পিএইচটা আমরা নির্ণয় করব, কিভাবে নির্ণয় করব কে বলতে পারে? এই পাত্রে 0.1 মোল তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, আমি এটাকে আমি আছে কত 20, আমি যোগ করছি কত 20.1, টোটাল আয়তন হয় কত 40.1, এই মোল সংখ্যা, এটা তো মোল সংখ্যা, এটা কার মোল সংখ্যা? এসিডের না সোডিয়াম হাইড্রোক্সাইড? সোডিয়াম হাইড্রোক্সাইড। এই ক্ষেত্রে তাহলে এই মোল সংখ্যাকে আমি যদি 40.1 দ্বারা ভাগ করি তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আয়তন বের হবে, সোডিয়াম আয়তন বের হবে না, সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রা বের হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রা যদি বের হয় OH মাইনাস এর ঘনমাত্রা পাবো, OH এর ঘনমাত্রা পেলে আমরা পিএইচ এর মান পাবো, পিএইচ এর মান পেলে আমরা পিএইচ এর মান পাবো। আমরা এটা কিন্তু আলাদা ভাবে করতে যাচ্ছি, এটা এটা কিন্তু আলাদা ভাবে আমরা করতে যাচ্ছি। তাহলে আমরা যদি তোমার বুলেট হতে আমরা বুলেট হতে 20.1 ml সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কনিক্যাল ফ্লাক্সে তোমার কতটুকু থাকে? 0.1 ইনটু 10 ইনভার্স 3 ইনটু কত? 0.1, এত মোল তোমার কি থাকে? সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে অবশিষ্ট। তাহলে তাহলে এই ক্ষেত্রে তোমার ঘনমাত্রা হবে কি? এই ক্ষেত্রে সি ইকুয়াল টু সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা মানে কি? এটার মোল সংখ্যাকে টোটাল আয়তন দ্বারা আমরা ভাগ করব। এটা দেখো, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যাটা কত দেখো, এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা 0.1 ইনটু 10 ইনভার্স 3 ইনটু কত? 0.1। আমি যখন বুলেট হতে 20.1 অ্যাড করব, এখানে আছে অলরেডি 20, আর 20.1 যদি অ্যাড করি তাহলে এটা কত পয়েন্ট হয়? 40 পয়েন্ট কত 1। এটাকে যদি লিটারে নিই তাহলে 10 ইনভার্স 3, তাহলে দেখো কত আসে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। এই মানগুলো একটু মনে রাখি কিন্তু কত আসে। এটার ভ্যালুটা কত আসে তোমরা কি এই ক্যালকুলেশনটা সবাই যে করছো? 2.49 into 10 inverse 4 আসে। কত? 2.49 into 10 inverse 4. 2.49 ইনটু 10 ইনভার্স 4 এরকম জি আসে। স্যার।
আমার তো সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কি সোডিয়াম আয়ন আর OH মাইনাস। দেখো তাহলে এটার ঘনমাত্রা যদি এরকম হয় 10 ইনভার্স ফর্মুলা, এটা যে পরিমাণ ভাঙবে এটা সেই পরিমাণ উৎপন্ন হবে, তাহলে এটাও কি সেই পরিমাণ উৎপন্ন হবে আর এটাও তোমার সেই পরিমাণ উৎপন্ন হবে। তাহলে POH এর মান কি হবে মাইনাস লগ অফ OH মাইনাস, এটা কত 2.49 ইনটু 10 ইনভার্স 4। দেখো তো POH এর মান কত, POH এর ভ্যালু কত, কত আসছে POH এর ভ্যালু? Three point six. আমার দরকার কি এটা 3.6, আমার দরকার কি PH 14 মাইনাস POH 14 মাইনাস 3.6 কত আসে 10.4. 10 দেখছো 0.1 এক ডলার আগে ছিল কত এখানে 8 পয়েন্ট থেকে চলে আসছে কত 10 পয়েন্ট। তাহলে আমরা PH এর রেঞ্জ আমরা পেয়ে গেছি, হ্যাঁ 19.9 এ যত আসছে আর 20.1 এ গিয়ে থামে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি টাইট্রেশনের নেচার, এটা টাইট্রেশনের প্রকৃতিটা আমাদেরকে তীব্র ক্ষার দুর্বল স্থিতি, এটার মধ্যে ভালো মতো পড়ো। আমরা যখন এটার সিকিউটা নিয়ে কথা বলবো, কারণ এখানে কমপ্লিকেটেড মোটামুটি সিকিউ তুমি জানো, তারপর এটাকে নক করবো, তাহলে তুমি টাইট্রেশন বেস না জানলে তুমি মুখস্থ নির্ভর করা হবে। আমরা আয়োডমিতে আরো ভালোভাবে দেখাবো যাতে তোমার কোশ্চেন আসছে যেন অ্যানসার করতে পারো, যেহেতু एग्जाम হবে। হ্যাঁ টাইট্রেশনের প্রকৃতি, তাহলে আদি অবস্থায় এটা CH3COOH এর pH 2.87, এটা কি আদি অবস্থায় সোডিয়াম হাইড্রোক্সাইডের pH, এটা হচ্ছে কত 30, 2.87 এ স্টার্ট হবে 30 এ গিয়ে থামবে। কুসুম বিন্দুতে pH 8.7, pH এর বিস্তার 19.9 এ কত ছিল 7 পয়েন্ট কত ছিল 19.9 এ 038. আর এখানে তোমার 20.1 এ গিয়ে থামছে কততে 10 পয়েন্ট কত 4 এ, তাই তো নাকি? আমাদের জি, মনে আছে আমরা দেখবা যে তোমাকে পড়ানোর শুরুতে এই ধরনের একটা কার্ভ পড়ানো হয়েছে, যে এটা নিরপেক্ষ, আমাদের এটা দুর্বল স্থিতি, এটা দুর্বল স্থিতি। দুর্বল স্থিতির জন্য আমি যদি নিরপেক্ষ পয়েন্টে দুর্বল স্থিতি দিই তাহলে এটা 6 তে। আচ্ছা আমরা এটা এখন বাদ দিই, এটা আরো কনফিডেন্ট হবে। আমাদের বই কি বলে, বই এটা তো আমাদের ক্যালকুলেশন, এইমাত্র ক্যালকুলেশন করে যেটা পেলাম, আমাদের বই অনুসারে আমরা কত লিখছিলাম মনে আছে 8.8. আমাদের বই থেকে পিএইচ এর বিস্তারটা কত লিখে দিছিলাম 8 থেকে 10 এর মধ্যে ছিল। 8 থেকে 10, এটা হাজারিতে 8 থেকে 10 কাছাকাছি। অনেক জায়গায় 6 থেকে আছে, অনেক জায়গায় 8 থেকে 11 আছে, 6 থেকে আমরা অনেক এটা 6 থেকে 10.4, হ্যাঁ অনেক জায়গায় আছে 6 থেকে তোমার 10, 6 থেকে 11 এটা আছে। এটা আমরা ক্যালকুলেশন করে আমি তোমাকে দেখাইছি যে এটা কাছাকাছি অলমোস্ট ভ্যালু পেয়েছি। এটা তো আর কোনো মিথ্যা কিছু নাই, তুমি ক্যালকুলেটর অবস্থায় টাইট্রেশন করলে যেভাবে আসে সেভাবে, এখানে আমরা কোনো ধরি কোনো মান নেই, যেরকম মান আসছে ক্যালকুলেটর যেরকম আসছে ঠিক সেভাবে আমরা মানগুলো বসাচ্ছি। যদিও তুমি যখন বই এক্সামে দিবা তখন স্ট্যান্ডার্ড ফর্মুলা 8 থেকে 10 এটাকেই তুমি কনসিডার করবে, কথা বুঝছো? অনেক বইতে আছে 6 থেকে 10 আছে, হ্যাঁ 6 থেকে 11 আছে, কোনো ব্যাপার না, সেই অনুযায়ী। এখন এখানে তুমি একটু দেখো এটা x আর এটা y, আমি যদি কার বাকি তাহলে এটা কি হবে ঘুরে, এটা কি হবে ব্যবহৃত কার আয়তন হবে এখানে, এখানে কার আয়তনটা কার হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের
ব্যবহৃত সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা ব্যবহৃত সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা হবে কি পিএইচ। পিএইচ এর ভ্যালুটা আমাদের কত? পিএইচ আমাদের ইনিশিয়াল পয়েন্টগুলো আগে বসাবো। এটা 2.87, এই 2.87। তারপর আমার সিকোয়েন্সটা কততে আসছে? 8, এই 8। তারপর আমার কত বসাতে হবে? 8.72, এই 8.72। আমরা 8 এ বসাবো না, আমাদের এই ক্যালকুলেশন যেটা আছে সেটাই আমরা বসাচ্ছি। 7.03 বা 04, এই 04। তারপর আছে কততে? 8, 8.72, এই 72। তারপর আছে কত? 10.4, 10.4। এটা 13, এই 13। এটা হচ্ছে 14, এই 14 এমনি আমার কার্ভের ওই পিএইচ স্কেলের ভ্যালু অনুসারে। তাহলে এখান থেকে আমি যখন কনিক্যাল ফ্লাক্সে এক ফোঁটাও আমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি নাই, তখন কনিক্যাল ফ্লাক্সের পিএইচ ছিল 2.87। তাহলে এটা ধীরে ধীরে এরকম বাড়বে, এরকম বাড়বে। এখানে এসে তোমার কি করবে? জাম্প করবে এরপর। এরপর কি হবে? এখানে গিয়ে তোমার কি হবে? আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ে, আস্তে আস্তে এখানে গিয়ে মিলে যাবে। এখানে তোমার কি হবে? 8.72 তে 8.72, এটা হবে কি তোমার উষ্ণ। এটা হচ্ছে তার উষ্ণ। এই হচ্ছে কাজ, এটা হচ্ছে তার সম্পৃক্ত অবস্থা। আর এটা হচ্ছে কি ধীরে বৃদ্ধি, এটা হচ্ছে তোমার দ্রুত বৃদ্ধি, অনেক ফাস্ট বেড়ে যায়। এটা হচ্ছে কি ধীরে বৃদ্ধি, এরকম। আমরা যেমন ক্ষার দ্বারা অ্যাসিডকে টাইট্রেশন করছি, এখন অ্যাসিড দ্বারা যদি ক্ষারকে টাইট্রেশন করি তার চিত্রটা আমরা অ্যাসিড দ্বারা ক্ষারকে টাইট্রেশন করব। হ্যাঁ, এটার ক্ষেত্রে একটু দেখো, আমরা সোমবার এক্সাম নিব টাইট্রেশন বাদে, তারপর টাইট্রেশনের উপর বেস করে পরে এক্সাম নিব। এটা হচ্ছে দুর্বল অ্যাসিড দ্বারা, আমাদের অ্যাসাইনমেন্টের মানে খাতা দেখতে দেখতে শেষ করা যায় না, বুঝছো, এত খাতা। দুর্বল অ্যাসিড দ্বারা তীব্র ক্ষারের টাইট্রেশন। তোমাদের তো কলেজ ওপেন হচ্ছে, কেমন অনুভূতি? কেমন, ভালো না খারাপ? হ্যাঁ, স্যার কলেজ খুলে কি অ্যাসাইনমেন্ট করা লাগবে? কেন অ্যাসাইনমেন্ট করতে চাও না? না স্যার। ভালো লাগে না অ্যাসাইনমেন্ট করতে? না স্যার। তোমার তো ভালো লাগে না, আর আমাদের খুবই বিরক্ত লাগে। আবার কি আছে জানো তো, অ্যাসাইনমেন্ট কোনো জায়গায় যদি ভুল টুল হয়, যদি এটার আইনের অ্যাপ্লিকেশন হয়, তাহলে ওই টিচারের সমস্যা আছে, যে নিয়ম কানুন যেগুলো দেখাইছে। আর টিচাররা তো এমনি ভীতু ভীতু, ভয়টা বেশি পায়। হ্যাঁ, ভয় পাওয়া ভালো, আইন মানা ভালো, এটাই হওয়া উচিত। যে এই কারণে তাহলে ওগুলো দেখতে কি কষ্ট লাগে। আর আবার অ্যাসাইনমেন্ট এমন একটা জিনিস, তোমার খাতায় যদি একটু ভরপুর ভালো মতো লেখা না থাকে, হালকা হালকা লেখা থাকলে যেন ভালো লাগে। অ্যাসাইনমেন্টের খাতা দেখা আর তোমার সিকিউ মানে ক্রিয়েটিভ কোশ্চেনের খাতার মধ্যে আবার পার্থক্য আছে। সিকিউ কোশ্চেন হচ্ছে পারফেক্ট অ্যান্সার, যা আছে তাই দাও। আর অ্যাসাইনমেন্টের খাতায় কি তোমার যা আছে তার সাথে তুমি বিস্তারিত আগে করে দাও। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। এটা এই কারণে এই খাতা দেখা খুবই বিরক্তকর। যদি পরীক্ষা হয় ভালো, এই অ্যাসাইনমেন্ট এগুলো বন্ধ হয়ে যাওয়াই ভালো। চাই না কি করে তোমার ক্লাস নেওয়া হবে, ক্লাস তো মিস নেই, তোমরা তো জানো যে ক্লাস মিস হয় না। আচ্ছা, দুর্বল অ্যাসিড দ্বারা তীব্র ক্ষারের টাইট্রেশন, এটা যদি লেখচিত্র অঙ্কন করি, তাহলে আমরা কনিক্যাল ফ্লাক্সে কাকে বসাবো? তোমাদের কলেজ জীবনটা মানে, তোমরা কি এক বছর পাইছো না কলেজ? না স্যার। হ্যাঁ, তোমরা কি এক বছর পাইছো কলেজ, নাকি এক বছরও পাও নাই? স্যার 9 মাস পেয়েছি। যাক, পাইছো তো। তাহলে এখানে আমাদের থাকবেটাকে তীব্র ক্ষারের টাইট্রেশন। কে থাকবে এখানে? এখানে থাকবে আমাদের অ্যাসিড, আর এখানে আমাদের থাকবে কে?
বলো। তাহলে এখানে আমাদের থাকে পিএইচ, এটা 2.87, আর এখানে এটা জাম্প করতে আসছে কততে জানি 7.04, এটা 10.4, কিন্তু পরীক্ষার সময় তুমি তোমার বইটাই লিখবা। হ্যাঁ, এটা 8.72, আর এটা কত 13 না, আর এটা 14, এটা ও আর এটা এক্স, আর এটা কি 1। তাহলে এখানে আমাদের আসবে কোনটা, ব্যবহৃত কি তোমার ইথানোয়িক অ্যাসিডের কি আয়তন। তাহলে এখানে কার এখান থেকে 13 থেকে কি শুরু হবে, তাই তো? এটা এখানে ধীরে ধীরে নামবে, এখানে এসে 7.04 করবে, আর এখানে গিয়ে এটা, আর এটা হচ্ছে তার প্রশ্ন। আমি এই কার্ভগুলো ওখানেও দেখাইছি, এখানে কিন্তু আমি ডিটেইলস দেখাইছি, যেহেতু পরীক্ষার একবার কাছাকাছি মুহূর্তে তোমরা চলে আসছো, এই কারণে তোমাকে পুরোপুরি কমপ্লিটলি দেখাই দিলাম, যাতে কোনো ঝামেলা না হয়। হ্যাঁ, এটা উঠাই নাও। এখন আমাদের লাস্ট যেটা আছে, এটা হচ্ছে 4 নম্বরটা। এটা হচ্ছে দুর্বল ক্ষার দ্বারা দুর্বল অ্যাসিডের, এটা দুর্বল অ্যাসিডের এটা টাইট্রেশন। আমি তোমাকে এটা হিন্টস দেবো, এটা নিজে করবে তুমি। হ্যাঁ, আমরা এটা যা টাইট্রেশন হবে সে অজানা, অজানা যেটা আছে সে কোনিক্যাল ফ্লাক্সে। সব সময় যে তাকে কোনিক্যাল ফ্লাক্সে নিয়ে করা লাগবে এমন কোনো কথা না। আমরা একটা দেখাই দেব আয়োডোমিতে আর আয়োডিমিতির ক্ষেত্রে আমরা দেখাই দেব এটাকে চেঞ্জ করে। আর এটা কি জানা ঘনমাত্রা, তাহলে এটা কোথায় থাকবে বুলেটে। আমরা দুর্বল ক্ষার দ্বারা যদি করি, যেমন 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর একটা দুর্বল ক্ষারের নাম তো বলতে পারবো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে যেটা পরীক্ষায় আসে, সোডিয়াম কার্বনেট। যারা 0.1 মোলার বা ইথানোয়িক অ্যাসিডের, ইথানোয়িক অ্যাসিডের কি তোমার টাইট্রেশন। তাহলে আমাকে প্রথমে করতে হবে কি, আদি অবস্থায় এটার পিএইচ নির্ণয় করতে হবে, এটার পিএইচ নির্ণয় করতে হবে। এটার ক্ষেত্রে একটু দেখো, 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এত দ্রবণের, আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কেবির ভ্যালু জানি তো 1.8 × 10⁻⁵। ইথানোয়িক অ্যাসিডের জন্য কেবি হবে নাকি কে হবে, কোনটা হবে? কে এ হবে। এটাও একই 1.8 × 10⁻⁵। তাহলে আমরা যদি এটার জন্য অ্যাপ্লাই করি, তাহলে এটা POH হবে কি মাইনাস log অফ রুট ওভার KBC, কারণ এখানে OH এর মান আমরা জানি রুট ওভার KBC। তাহলে এটার মান আমি লিখে দিই মাইনাস log অফ OH মাইনাস এটা কি রুট ওভার KB কি তোমার, এটা KB এর মানটা তোমার কত 1.8 ইনটু 10⁻⁵ কত 5, আর C এর মানটা কত 0.1। এখান থেকে POH এর মানটা কত আসে দেখো, টু পয়েন্ট এইট সেভেন। 2.87। আমার তো দরকার POH না, আমাকে দরকার কি pH। তাহলে pH ইকুয়াল টু 14 - POH, তাহলে 14 - 2.87, তাহলে কত আসে দেখো, 14 - 2.87 এ কত আসে? 11.13। 11 পয়েন্ট কত 1। তাহলে ঠিক একই ভাবে আমরা কি করব, 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিডের জন্য করব।
এটার ক্ষেত্রে কি h প্লাস ইকুয়াল টু রুট ওভার kc, তাহলে এটা pH ইকুয়াল টু মাইনাস লগ অফ রুট ওভার কি kc, তাহলে মাইনাস লগ k এর মান কত 1.8 ইনটু 10 ইনভার্স 5 আর c এর মান কত 0.1, তাহলে এখানে কত আসবে একই রকম দেখো 2.87, তার মানে কার্ভ কি হবে বলতো 2.87 থেকে স্টার্ট হয়ে তোমার কি 11.13 থেকে শেষ হবে সম্পৃক্ত হবে, অথবা 11.13 এই টাইটেশনে কি হবে 2.87 থেকে স্টার্ট হয়ে 11.13 থেকে এটা শেষ হবে। এটা হচ্ছে তাহলে আমার দরকার কি প্রথম বিন্দুতে pH, হ্যাঁ তাহলে প্রথম বিন্দুতে pH এর জন্য কি হয় বলতো বিক্রিয়া দরকার, আগে দেখতে হয় লবণটা কি, এটার জন্য বিক্রিয়া দরকার, তাহলে এখানে আছে কি ইথানোয়িক অ্যাসিড আর এটা কি অ্যামোনিয়াম কি হাইড্রোক্সাইড, তাহলে এখানে হবে কি অ্যামোনিয়াম এসিটেট আর এখানে পানি তৈরি হবে, অ্যামোনিয়াম এসিটেট পানি পানি যদি ভেঙে ফেলে তাহলে এখানে তোমার কি আসবে এটা পানি, এটা H প্লাস আর এটা কি OH মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, এটাকে ধরে মাইনাস, আর এটা তো আমরা বলছি যে তুমি ক্লাসগুলো যদি করো তাহলে তো আর কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এই টাইপের বিক্রিয়া তো আমরা এর আগেও করাই আসছি। এমন হয় দুটোই দুর্বল প্রায় অবিয়োজিত, এটাও অবিয়োজিত এটাও প্রায় অবিয়োজিত, এটা অবিয়োজিত। আর দেখো দুটোই যদি অবিয়োজিত হয়, হ্যাঁ তাহলে দুটোই যদি শক্তিশালী হতো তাহলে কি হতো নিরপেক্ষ, আর দুটোই যদি বিয়োজিত হয় তাহলে তোমার কি হবে বলতো নিরপেক্ষ, দ্রবণ নিরপেক্ষ হলে pH ইকুয়াল টু কত হতে পারে 7 হতে পারে, আমরা ক্যালকুলেশন করে দেখব 7 হয় কিনা। আমরা বলছি যে এটা কি প্রায় অবিয়োজিত অবস্থায় থাকে, দুটোই যদি দুর্বল হয় দ্রবণ নিরপেক্ষ, দুটোই যদি শক্তিশালী হয় যেটা এটা লবণ ভেঙে যেটা দ্রবণ নিরপেক্ষ, কিন্তু একটা যদি শক্তিশালী আর একটা দুর্বল হয়, শক্তিশালী যদি অ্যাসিড হয় দ্রবণ অ্যাসিড, শক্তিশালী যদি ক্ষার হয় দ্রবণটা ক্ষার। আমরা এই ধরনের টাইট্রেশনে এটা উঠাই না, আমরা এই ধরনের টাইট্রেশনে আমাদের প্রথম বিন্দুতে pH নির্ণয়ের ফর্মুলা ছিল, দেখো তো এখানে কি দুটোই দুর্বল কিনা, এটা কি দুটোই দুর্বল কিনা, তাহলে আমরা জানি এই ধরনের টাইট্রেশনের ক্ষেত্রে প্রথম বিন্দুতে pH নির্ণয়ের ফর্মুলা কি হাফ অফ pKw, কি হবে কে বলতে পারে? স্যার প্লাস পিকে এ মাইনাস পিকে, দেখো দুটোই দুর্বল এইখানে দুটো জিনিসই চলে আসছে, অ্যাসিড দন্তস্ব আছে প্লাসের দন্তস্ব এর আগে প্লাস ক্ষারের আগে মাইনাস, তাহলে তুমি তো জানো যে এটার কি হাফ pKw মান আমরা জানি 14, pK এর মানটা আমরা 4.72 বের করছি আর এটার মানও কত 4.72, তাহলে দুটোর K এবং KBG কি সমান, K এবং KBG যদি সমান হয় pK এবং pKb সমান, এটা কাটাকাটি গেলে দেখো pH এর ভ্যালু কত চলে আসে, এখানে pH এর ভ্যালু তোমার 7 চলে আসে, এটা কাটা 14 আর 2 কাটাকাটি গেলে কত আসে pH এর ভ্যালু তোমার এখানে 7। এখন এখানে কন্ডিশন আছে, যদি আমি যে অ্যাসিড আর ক্ষার ব্যবহার করব তাদের যদি K আর KB যদি সমান হয় তাহলে তার pH হবে 7 প্রশ্ন বিন্দুতে। আমি যদি এমন অ্যাসিড আর ক্ষার প্রত্যেকটা অ্যাসিড আর ক্ষারের তো আর কে দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার হলো তাদের মধ্যে একটু ব্যবধান থাকবে, যদি তোমার K এর মানটা যদি KB এর চেয়ে যদি এমন অ্যাসিড ব্যবহার করি যার K এর মানটা ওই ক্ষারের চেয়ে কি বলতো বেশি, বলতো তাহলে প্রথম বিন্দুতে pH এর মানটা কত হতে পারে, 7 এর চেয়ে বেশি হবে নাকি 7 এর চেয়ে কম হবে? কম হবে। কেন কম হবে কেন? স্যার কে বেশি হলে তো তাহলে ও তাহলে তো সেই অ্যাসিডটার বিয়োজন মাত্রাও তো বেশি হবে। তাহলে কি হবে আবার K আর KB তাহলে সমানুপাতিক এটা নাকি ব্যস্তানুপাতিক?
স্যার কি কে আর কেবি সমান কে আর পিকে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? কে এর মান যদি আবার বেশি হয় তাহলে তো কেবি এর মান কম হবে। স্যার এটা তো ব্যস্তানুপাতিক। এটাই তো নাকি? ঠিক আছে তো, এটা থেকে এটা বুঝছি তো নাকি? মাইনাস জি ওয়ান উপরে স্যার এটা চলে আসলো, বুঝেছি। তারপর এটা ইনভার্স। এর মান যদি বেশি হয় তাহলে পিকে এর মান কম হবে, পিকে যদি কম হয় তখন এটার কি বিয়োগফলটা মাইনাস হবে, তখন এটা 7 থেকে এটা যদি মাইনাস হয়ে যায় তখন এই পিএস এর মান লেস দেন তোমার কি হবে 7 হবে। যদি তোমার কারো কোনো ডাউট আছে কিনা, কে এর চেয়ে যদি কেবি বড় হয়, কেবি বড় হলে পিকেবি এর মান ছোট হয়, তাহলে পিকে এর মানটা বড় হয়। কেবি ছোট মানে বেশি, বড় মানে কেবির মান বেশি মানে কি পিকেবির মান কম, কে এর মান কম মানে কি পিকে এর মান বেশি। এটা বেশি আর এটা যদি কম হয় তাহলে এটার মান একটা ভ্যালু থাকবে, রেজাল্টিং একটা ভ্যালু প্লাস থাকবে, সাথে সাথে প্লাস যোগ করলে তাহলে পিএইচ এর মান কি হবে, গ্রেটার দেন কি হবে 7 হবে। এখন আমরা যে ধরনের টাইট্রেশন করে থাকি সাধারণত এখানে আমাদের দেওয়া হয় আমাদের বইতে কোনটা কে আর কেবি যার মান কি সমান, তার পিএইচ ইকুয়াল টু। এটা আলোকে এটা পিএইচ এর বিস্তারটা আমি তোমাকে আইডিয়া রাখলাম যে তুমি কি বলতে চাও। হ্যাঁ, সেটা আমরা নেক্সট ক্লাসে আমরা এটা করব। হ্যাঁ, আজকে 10 মিনিট আগে এটা করব যে তুমি নেক্সট তুমি এটা ভাববা যে এখানে পিএইচ এর বিস্তারটা কি রকম হতে পারে, এটা নিয়ে নেক্সট ক্লাসে আমরা কথা বলবো। এবং আমাদের খুব ইম্পর্টেন্ট টপিক আয়োডোমিটার আর আয়োডিমিতি ডিটেইলসে আলোচনা করব, যাতে আমরা থিওরি কোশ্চেনটা দেখলেই আমরা বুঝতে পারি যে না এই থিওরির মাধ্যমে লেখা যাবে। আয়োডোমিটার আর আয়োডিমিতির একবারে ডিটেইলস থিওরি আলোচনা করব। ওকে, আজকে এই পর্যন্ত। স্যার হ্যাঁ, বলো। স্যার একটা কথা ছিল, আপনি যে বলেছিলেন ওই গ্রিন কেমিস্ট্রি লেকচার, এটা তো এইখানে নাই। এটা কি আপনি একেবারে চ্যাপ্টার পড়ানো প্রথম দিকে পড়িয়েছিলেন ওদের? না না, চ্যাপ্টার পড়া একবারে শেষে পড়াইছি। আচ্ছা, তাহলে আবার চেক করতে হবে। আর হ্যাঁ, স্যার ওদের না একটা ম্যাথস পড়িয়েছিলেন এই হ্যান্ডারসন হ্যাসেলবার্গের সূত্র দিয়ে, সেখানে ছিল ক্যালসিয়াম ফরম্যাটের দিয়ে, তখন ওই যে দ্বিগুণ করেছেন। কিন্তু স্যার এখন এই সূত্রটা তো কেসি থেকে এসেছে না, কেসি এর সূত্র ভরক্রিয়ার সূত্র থেকে, তাহলে তো আমরা আবার তখন জানতাম যে এরকম থাকলে সহগটা পাওয়ারে চলে যায়, তাহলে সেটা স্কয়ার হওয়ার কথা না? আচ্ছা দেখতে হবে, আমি আমার খেয়াল নাই, তুমি স্ক্রিনশট পাঠাও। জি স্যার ঠিক কারণ আছে। ওখানে একটা অঙ্ক করাইনি, ম্যাথ অনেকগুলো করাইছে। মনে হয় স্যার পাঠাবেন। 13-14টা ম্যাথ করাইছে মনে হয়। আচ্ছা, তুমি এটা স্ক্রিনশট পাঠাও। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এবং নেক্সট ক্লাসে অবশ্যই তোমরা লাইভে থাকবা। হ্যাঁ, আমাকে নিউ গ্রুপে অ্যাড করে দিন, আমি আজকে রিকোয়েস্ট পাঠাইছি। তুই প্রমা দাশগুপ্ত ইয়েস স্যার। কোন গ্রুপে অ্যাড করবো? স্যার নিউ গ্রুপে অ্যাড করে দিন, আমি আসলে খেয়াল করি নাই, আমি আজকে রিকোয়েস্ট পাঠাইছি।